আগে আমার ব্লগের ভিডিও শুরু হতো অন্যরকম ভাবে, আর এখন কিন্তু শুরু হয় একেবারেই অন্যরকম ভাবে। আগে শুরু হতো আমার ঘরের মধ্যে দিয়ে, আমার ঘরের কাজের মধ্যে দিয়ে, আর এখন শুরু হয় প্রতিদিনই ঠাকুর ঘরের কাজের মধ্যে দিয়ে। মনে কত যে চাপ ছিল, কত যে একটা চিন্তার মধ্যে আমি ছিলাম যে কি করে সবটা আমি সামলাবো, কি করে যে কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো সত্যি আস্তে আস্তে সব কিছুই দেখো কেমন যেন অভ্যেস হয়ে যাচ্ছে। আর সকালবেলায় উঠেই এই ঠাকুর ঘরের কাজগুলো করতে আসার মধ্যেও কেমন যেন একটা প্রশান্তিও পাই। যত চিন্তা, যত টেনশন, সমস্ত কিছু যেন এই ঘরে আসলে এক নিমেষে সব কিছু লাঘব হয়ে যায়। ওই যে কথায় আছে না, যার কাজ সে ঠিক করিয়ে নেয়। তো সত্যিই তাই। একটা সময় যখন এই ঠাকুর ঘরটায় ঠাকুরের কাজগুলো করার জন্য ভীষণই মনটা কেমন করতো, কিন্তু তখন আর এই কাজগুলো করতে পারতাম না। তো ধীরে ধীরে সংসারে ব্যস্ত হয়ে যাই। এখন আমার দিকের ঘরের কাজগুলো ওই দিকটাতে আমি করি, আর ঠাকুর ঘরের কাজগুলো মা করে। কিন্তু এখন দেখো সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমার উপরেই এসেছে। ঠাকুরের সংসারের দায়িত্ব এবং আমাদের সংসারের দায়িত্ব সব কিছুই কিন্তু এই এক মাথাতেই সামলে বেশ নিতে পারছি। শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। মা কেমন করে ঢেকে রেখেছে তোমাকে? হ্যাঁ মা তোমাকে কেমন করে ঢেকে রেখেছে? সোনা সরে যাও। হ্যাঁ, যেখানে ছিলি সেরকম যত্ন পেতিস? আগে বল, পেতিস এরকম যত্ন? হ্যাঁ বাবা, বাহ সোনা। সকালের দিকটাতে এখন বেশ কুয়াশা পড়ে, দেখতেই পাচ্ছ কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়া ভাব। তো জানলাগুলো বন্ধই ছিল, এখন একটু খুলে দিলাম। সকালবেলায় ওই বিছানাটাতে সূর্যের প্রথম আলো এসে পড়ে, আর এত সুন্দর রোদ লাগে সারা বিছানায়, সেই কারণেই আরো জানলাটা খুলে দেওয়া। আর এই শীতের সময়টাতে ওই রকম মিষ্টি রোদ গায়ে লাগিয়ে বসে চা খেতে দুর্দান্ত লাগে। এখন ওই হালকা পাতলা চাদরগুলোই বার করেছি, হালকা পাতলা চাদরেই এখন হয়ে যাচ্ছে। শীত তো একদমই জাঁকিয়ে পড়েনি, নভেম্বর মাস, তবুও কেমন যেন হালকা পাতলা ঠান্ডা। তবে এই ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগছে। খুব বেশি ঠান্ডাও যেমন ভালো লাগে না, খুব বেশি গরমও ভালো লাগে না। তবে এখন ঠান্ডা পড়লেও তো সেই রকমভাবে পড়ে না, ওই মোটামুটি 1-1.5 সপ্তাহ মতন জাঁকিয়ে একটু ঠান্ডা পড়ে, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা কমতে থাকে। সকালে চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মায়ের ঘরেও দিয়ে এসেছি, বাবাও খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি, ওদিকে বাবানও পড়তে বসে গেছে। আর এইবার সকালে কি কি রান্না বান্না করব সেই সমস্ত নিয়ে বসে গেছি, শীতের সবজি নিয়ে বসে গেছি। তো আজকেও একটু পেঁপের তরকারিই করব, যেহেতু 3টে পেঁপে নিয়ে এসেছে, একটা একটা করে তো খেতে হবে, তাই না? আগের দিনের মতন করেই পেঁপে আলুর তরকারিটা রান্না করে নিলাম, তবে একদমই মশলা দিইনি, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আজকে একটু হিং ফোড়ন দিয়েছি। ওদিকে রুটির তরকারিটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সিম করে দিয়েছি গ্যাসটা। সেই ফাঁকে এখানে বসে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে পালং শাক রান্না করব। জানো তো, সবজিপাতি যদি আগের থেকে আনা থাকে তাহলে না আমার বেশ সুবিধা হয়। সবজিগুলো বেশ আগে থেকেই আমার সময় মতন করে আমি বানিয়ে নিতে পারি। আর দিনের দিন যদি বাজার আসে না, তাতে করে আমার না কেমন যেন তালগোল পাকিয়ে যায়। সমস্ত সবজিগুলো বানিয়ে কোনটা কি রান্না করব সেই সমস্ত গোছাতে গোছাতেই অনেকটা বেলা হয়ে যায়। তো এখন যেহেতু সময়টা পেয়েছি, একটু করে কাজ আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই তো তরকারিটা হতে হতে আমার সবজিপাতিও কোটা হয়ে গেছে, আর এই দেখো তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। পালং শাকগুলো কুটে ধুয়ে একেবারে ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিলাম। আর ওদিকে সবজিপাতিও সমস্ত গোছানো হয়ে গেছে, আর কি কি রান্না বান্না করবো সেই সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়েছি।
তবে জানো তো, গতকাল যেহেতু তোমাদের দাদা ভাই মূলো নিয়ে আসেনি, তাই আজকে ফোন করে বলে দিয়েছি যে মূলো নিয়ে এসো, তারপর আমি পালং শাক রান্না করব। মূলো না দিলে পালং শাকটা ঠিক যেন টেস্টিও আসে না। মাঝে মধ্যেই আমার এই জলের বালতিটা বাইরে বের করে একদম সার্ফ দিয়ে ভালো করে মেজে ঘষে নিই। তবে জানো তো, নরম প্লাস্টিক দিয়ে আমি এটা মাজা ঘষা করি, একদমই স্কচ ব্রাইট দিই না। স্কচ ব্রাইটের ওই ধারালোতে হবে কি জানো তো, এই যে ফুলের ডিজাইনগুলো রয়েছে, এই ছাপাগুলো একদমই নষ্ট হয়ে যাবে। সেই কারণে একদমই আমি ওই স্কচ ব্রাইট দিই না, নরম প্লাস্টিক দিয়ে সুন্দর করে মেজে ঘষে নিই। আর যেহেতু প্রায় 2 থেকে 3 দিন বাদে বাদেই বালতিটা আমি মাজি, একদমই কিন্তু নতুনের মতনই চকচকে রয়েছে। এই বড় বালতিটার মধ্যে 1 বালতি জল রাখলে সারা দিনের রান্না বান্না আমার হয়ে যায়। সন্ধ্যাবেলায় আবার 1 বালতি জল তুলে রেখে দিই। আর আগের যে লাল ছোট্ট বালতিটা ছিল তার মধ্যে জল তুলে রাখি, সেটা দিয়ে ওই সবজি পাতিগুলো ধুয়ে নিই। গতকালের কিছুটা মাছের ঝোল ছিল, সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে ভাত করেছি। বাবানও ভাত খাবে, শুধু রুটি আর তরকারি করেছি মা, বাবা এবং ওই দিদির জন্য। সবজি বাজার তো ঘরে ছিলই, তো তোমাদের দাদাভাইকে মূলো আনতে বলেছিলাম আর বলেছিলাম টমেটো আর পেঁয়াজ নিয়ে আসতে। তো এই যে টমেটো, পেঁয়াজ, মূলো সবই নিয়ে এসেছে। আর তার সাথে বেশ খানিকটা দেখলাম মূলোর শাকও রয়েছে। মূলোর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? নিরামিষ করেও ভালো লাগে, আবার একটুখানি রসুন ফোড়ন দিয়ে রান্না করলেও সেটাও কিন্তু বেশ লাগে। সবজিগুলো ব্যাগ থেকে ঢেলে কুলোর মধ্যে রেখে দিলাম। এগুলো এখন গোছানোর সময় নেই, কারণ তোমাদের দাদাভাইকেও খেতে দিতে হবে। শুধু মাছের ঝোল দিয়ে খেতে দেবো, তাই এদিকটাতে ভাত তো আগেই নামিয়ে নিয়েছি। আর একটা উচ্ছে কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সঙ্গে সঙ্গে ওই উচ্ছেটা একটু গরম গরম ভেজে দিই, ও স্নান করে আস্তে আস্তে আমার ভাজাও হয়ে যাবে, আর তারপর খেতেও দিয়ে নেব। যাটা গতকালকে মেখে রেখেছিলাম তাই দিয়ে আজকে সকালে রুটি করা হয়ে গেছে। তো দেখলাম রাত্রেও হয়তো রুটি করতে হতে পারে, তো সময় নিয়ে না আমি ওই আটা মেখে রেখে দিলাম। আটাটা মেখে রাখা থাকলে আমার কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয়, না হলে রাত্রে আবার মেখে তবে করতে হয়। পালং শাক রান্না করতে গেলে শিম মূলোর যেমন প্রয়োজন পড়ে, তার সাথে কিন্তু বড়িটাও অপরিহার্য। বড়ি না দিলে পালং শাকের চচ্চড়িটা যেন ভালোই লাগে না। তো এই যে এটা কিন্তু আমার বাড়ির হাতে বানানো বড়ি, তো সেই দিয়েই পালং শাকটা রান্না করছি। অন্যান্য বছর তো এই সময় থেকেই আমাদের বড়ি দেওয়া শুরু হয়ে যায়, মানে কালী পুজোর পর থেকেই বড়ি দেওয়া শুরু হয়ে যায়, কিন্তু এই বছর এখনো দিতে পারলাম না। তবে জানি না এবছর আদৌ আমি বড়ি দিতে পারবো কিনা। তবে যেটুকুনি বড়ি রয়েছে সেটা দিয়ে হয়তো এই শীতের সিজনটা চলে যাবে, কিন্তু যেহেতু সারা বছর আমরা বড়ি খাই, শুক্তো খাই, তাতে তো বড়ি লাগেই। তাছাড়াও অন্যান্য সবজিতেও আমরা দিই, তো তখন যে কি হবে সেটাই আর কি। একটা জিনিস দেখে সত্যি ভীষণই অবাক হলাম যে আমার এই যে তেলের বোতলের উপরের যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটা একদমই ঠিক রয়েছে, কিন্তু সর্ষের তেলের বোতলের এই যে ক্যাপটা, এটা কি করে ভাঙলো সেটাই আমি বুঝতে পারছি না। এটা কিন্তু আমার হাতে হয়নি, একেবারেই হয়নি। কিন্তু এটা এখন আমি ওই ঘর থেকে, মানে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর থেকে এসে দেখছি যে আমার এই তেলের বোতলটা ঠিক এই অবস্থায় রয়েছে। দেখো, ভেতর থেকে এরকমভাবে ভেঙে পড়ে রয়েছে, ওপরের অংশটা ভেঙে গেছে। তো জানি না এটা কিভাবে হয়েছে, বাবান করেছে না কি হয়েছে, সত্যিই কিচ্ছু জানি না। সবাইকেই জিজ্ঞেস করছি, কেউই এর সঠিক উত্তর আমাকে দিতে পারছে না। কিন্তু সত্যি আমার মনটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো। এটা যদি আমার হাতে হতো তাও একরকম মনকে বুঝ দিতে পারতাম যে যাকগে ব্যবহার করতে গিয়ে ভেঙে গেছে, কিন্তু সেটা একেবারেই হয়নি। এটা আমি এই রকম ভাঙা অবস্থাতেই দেখছি। সত্যি মনটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো। হয়তো এমনটা হতে পারে যে ওটা বাবানের হাত থেকেই পড়ে গেছে, ভয়ে আমাকে কিছু বলছে না, জানে মা হয়তো বকবে মারবে, সেই কারণেই হয়তো আমাকে কিছু বলছে না। তবে সত্যি আমার ভীষণই কষ্ট হয়েছে, খুবই খারাপ লেগেছে। তোমরা তো সাক্ষী রয়েছো যে কতটা আশা করে আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলছি। তো সেই জায়গাটাতে যদি এইরকমটা হয়, সত্যি সেটা কিন্তু ভীষণই দুঃখের বিষয়। খুবই খারাপ লাগলো আমার। তো যাই হোক, এদিকে পালং শাকের তরকারিটা নামানো হয়ে গেছে, আর এইবার আমি ওই ফুলকপির তরকারিটা রান্না করে নেব। ফুলকপিটা বেশ সুন্দর নিয়ে এসেছিল, 2টো ফুলকপি এনেছিল। তো ওদিকে ফুলকপিটা আমি ওই নুন দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। ফুলকপি আমার খুব একটা ভালো লাগে না, ওই ফুলকপির কেমন যেন একটা গন্ধ হয়। যতই আমি গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিই না কেন, তবুও একটা গন্ধ যেন আমার নাকে সেই এসেই লাগে।
সেই তুলনায় বাঁধাকপি আমার ভীষণই ভালো লাগে। বাঁধাকপি কিন্তু আমি একেবারেই ভাপিয়ে রান্না করি না, আমি কষিয়েই রান্না করি, একদম ভেজে ভেজে। তবে যেরকমই হোক না কেন বাঁধাকপি আমার ভীষণ প্রিয়। প্রত্যেক বছর শীতের সময়টাতে আমাদের ওই কাঠের উনুনটাতে কাঠ দিয়েই জাল দিয়ে জল গরম করা হয়, কিন্তু এবছর আর সেইটা হচ্ছে না, কারণ মা ওদিকে অসুস্থ আর আমি একা মানুষ, কোন দিকটা সামলাবো। তো এদিকে গ্যাসেই গরম জল করছি। বাবার যেহেতু শ্বাসকষ্ট তোমরা জানোই, ঠান্ডা লাগানো একেবারেই বারণ, তো সেই কারণে না ওই গরম জল প্রতিটা দিনই দিতে হয়। তো আমি গ্যাসের মধ্যে 1 হাঁড়ি গরম জল করে দিয়ে নিলাম, সেটা দিয়েই বাবা স্নান করে নিচ্ছে। রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আর এইবার মায়ের খাবারটাও বেড়ে দিয়ে নেব। তো চলো আজকে দেখিয়ে নি কি রান্না করেছি। বাবান ফুলকপি তরকারি তো খাবেই না, পালং শাকও খাবে না, সেই কারণে ওর জন্য একটু কলাইয়ের ডাল সেদ্ধ করতে হয়েছে। ফোড়ন দেওয়া ডাল ও একদমই পছন্দ করে না, তাই সেদ্ধ ডালই করে রেখেছি। আর এদিকে 2 পিস বেগুন ভেজে রেখে দিয়েছি। ফুলকপি তরকারিটার থেকে ফুলকপি নিয়ে ও খেয়ে নেবে। আর এই যে এখানে একদম শুকনো শুকনো করে মনের মতন করে পালং শাক রান্না করেছি। আর এখানে রয়েছে ফুলকপি আলুর ঝোল, মানে এখন কিন্তু এই ঝোল ঝোলটাই খেতে ভালো লাগবে। এরপর যখন ফুলকপি পুরনো হয়ে যাবে তখন কিন্তু একটু কষা কষা করেই রান্না করতে হবে। আর এই যে এবার বাবা মা দুজনারই ভাতটা বেড়ে নেব। আর মা জানো তো একেবারেই অল্প খাচ্ছে, একদমই খেতে পারছে না, তাই এই বাটিটার মধ্যেই খায়, একটা চামচ দিয়ে দিই। আসলে এত ওষুধ খেতে হচ্ছে, সেই ওষুধের জন্য না মুখটা তেতো হয়ে থাকছে, একদমই খেতে পারছে না, প্রত্যেকটি খাবারই বলছে তেতো। গুটি গুটি পাই তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার সেই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। এখন আমার চ্যানেলের পরিবার সংখ্যা 7000। আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে এত আশীর্বাদ করার জন্য এবং সর্বদাই আমার পাশে থাকার জন্য তোমাদের সব ভাইকে অনেক ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর আশা রাখবো আগামী দিনেও তোমরা আমার এইভাবে পাশে থাকবে। তো স্নান করে ঘরে চলে এসেছি। আর এই দেখো যত শুকনো জামা কাপড় বাইরে ছিল সবই নিয়ে এসেছি, সেগুলোও ভাঁজ করে তুলবো। আর যেগুলো ওই যে খাটের ওপরটাতে রাখা রয়েছে সেইগুলোকেও ভাঁজ করে বাস্কেটের মধ্যে রেখে দিয়ে নিচ্ছি। আসলে এই বাস্কেটটা তো এখন করেছি সমস্ত জামা কাপড়গুলো এইভাবে এখানে রাখার জন্য, তো কি বলতো সময় আর পেয়ে উঠছি না যে এগুলোকে এর মধ্যে যে ভাঁজ করে রাখবো। সবই ওই রকম খাটের ওপরটাতেই রাখা হচ্ছে, দেখতেও সত্যি বড্ডই বাজে লাগছে। তো এখনই এগুলো সমস্ত ভাঁজ করে নিলাম। এখনো তোমাদের দাদাভাই আসেনি, তবে এখন একটু এডিট করে নেব, ততক্ষণেও চলে আসবে আর তারপর একসাথে খেয়ে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি ছোট হচ্ছে ব্লগ, এখন একটু এই রকমই হবে, রাত পর্যন্ত ভিডিওটা টেনে নিয়ে যেতে পারছি না, বুঝতেই তো পারছো। আশা রাখছি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, ভালোবাসবে। তো এইখানেই শেষ করছি, আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।